হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল দ্য প্রিপারেশন। আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আলোচনা করব। গণিতের কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট টপ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে প্যাডাগোগির উপর, এবং সমস্ত জ্যামিতি ও উপপাদ্য রিলেটেড যা কিছু কোশ্চেন আসতে পারে ডিটেলস পাবে এই ক্লাসে। তাই এই ক্লাসটি একটু লম্বা হতে পারে, কিন্তু ক্লাসটি যদি সমস্ত কিছু দেখো তো গ্যারান্টি দিয়ে বলছি এইখান থেকে ম্যাথামেটিক্যাল যে মেজারমেন্ট রিলেটেড যে কোশ্চেন মিনিমাম দুটো কোশ্চেন হয়তো তোমরা কমন পেতেও পারো। কেমন? তো ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। এবং যেহেতু ক্লাসটি একটু লম্বা হবে, কারণ কিছু জিনিস তোমাদের আমাকে ছবি এঁকে বোঝাতে হবে, তো তাই ক্লাসটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলো আর বেশি দেরি না করে আজকের ক্লাস শুরু করি। সো লেটস স্টার্ট। আজকে আমরা ম্যাথের প্যাডাগোগির 4 নম্বর সিরিজ নিয়ে আলোচনা করছি। তো তার আগে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণই ভালোবাসা এবং সাপোর্ট দেওয়ার জন্য। আজকে কিছুক্ষণ পরে আরেকটা ক্লাস আপলোড হচ্ছে। আজকে টোটাল আরও দুটো ক্লাস পাবে, ম্যাথ, ইংলিশ এবং বেঙ্গলির ক্লাস পাবে তোমরা। তো ধৈর্য ধরে ক্লাসটি দেখো। প্রথম প্রশ্ন দেখো কী আছে। গণিতের পাঠ্যক্রম কিছুগুলো প্রথমে প্যাডাগোগির কোশ্চেন দেওয়া আছে, তারপর তোমাদেরকে আমি জ্যামিতিটা রিলেটেডে যাচ্ছি। গণিত পাঠ্যক্রম শিক্ষার্থীদের কী অনুযায়ী হওয়া উচিত? গণিত পাঠ্যক্রম অপশন এ, বি, সি নাকি ডি? না, গণিত পাঠ্যক্রম অপশন ডি হবে। এগুলো সবকটি থাকতে হবে, শিক্ষার্থীর রুচি, আগ্রহ, প্রবণতা সবই। 2 নম্বর প্রশ্ন চলে যাই। পরীক্ষামূলক পদ্ধতির স্তর সংখ্যা। পরীক্ষামূলক পদ্ধতির স্তর সংখ্যা কয়টি? না 5টি। পরীক্ষামূলক পদ্ধতির স্তর সংখ্যা কয়টি? 5টি। নেক্সট, আজকে তোমাদের হোম টাস্ক, কম বেশি এটা তোমরা সকলে পারবে। দুটি সংখ্যার লসাগু সংখ্যা দুটির গুণফলের সমান, অর্থাৎ লসাগুটি সংখ্যা দুটির গুণফলের সমান হবে। তাহলে সংখ্যা দুটির গসাগু কত? এটা হচ্ছে তোমাদের হোম টাস্ক। 5 ছোটো সংখ্যার সমান 1 নাকি অসংখ্য হতে পারে। মনে রাখবে, একটা ক্লু দিচ্ছি এখানে তোমাদের। সংখ্যা দুটি সংখ্যার লসাগু ইকুয়ালস টু সংখ্যা দুটির গুণফল হয়, এবং এটা তখনই সম্ভব হয় যখন সংখ্যা দুটি মৌলিক হয়। এবার মৌলিক সংখ্যার গোসাগু কত হবে তোমরা নিজেরা বের করে আমাকে কমেন্ট বক্সে জানাও রাইট নাও, এক্ষুনি। আমি শেষে তোমাদের একটা আনসারটা জানিয়ে দিচ্ছি। 3 নম্বর প্রশ্ন চলে যায়। যে পদ্ধতিটি সাধারণত শিক্ষকের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে তা হলো? কোন পদ্ধতিটি শিক্ষকের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে? যে অপশানগুলো দেওয়া আছে সেখান থেকে পিক করো। অপশান এ, বি, সি নাকি ডি? কোন পদ্ধতি শিক্ষকের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে? অপশন ডি ইজ দ্য রাইট আনসার। প্রদর্শন পদ্ধতি শিক্ষকের দ্বারা নিয়ন্ত্রিত হয়। ক্লিয়ার? বাকিগুলো শিক্ষক শিক্ষার্থী উভয়ই থাকে। 4 নম্বর প্রশ্ন চলে যায়। সংশোধনমূলক শিক্ষাদান হবে কি অনুযায়ী? সংশোধনমূলক শিক্ষা কি অনুযায়ী হবে? অবশ্যই, যদি তোমার এই অপশানের মধ্যে মনোবিজ্ঞান থাকে তাহলে অবশ্যই মনোবিজ্ঞান অনুযায়ী হবে, সেটা যেমনই কোশ্চেন হোক না কেন। তাই রাইট আনসার অপশন সি। 5 নম্বর প্রশ্ন চলে যায়। পূর্ণবর্গ নয় এমন যে কোনো স্বাভাবিক সংখ্যার, এখানে একটু প্রিন্ট টাইপিং মিস্টেক হয়ে গেছে, সংখ্যার বর্গমূল কোন সংখ্যা? পূর্ণবর্গ নয়। পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল হয়, কিন্তু পূর্ণবর্গ নয়। যেমন 3 পূর্ণবর্গ নয়, এর বর্গমূল √3। এটা সবসময় কীরকম হয়? এগুলো সবসময় হয় অমূলত সংখ্যা। অর্থাৎ যাদের পূর্ণবর্গ নয় সেই সব সংখ্যাগুলোর বর্গমূল সবসময় অমূলত সংখ্যা হয়। আর মূলত অমূলত মনে আছে তো? একটু পরে আরও ডিটেলসে আসছি জিনিসটা। আবৃত দশমিককে সবসময় কিসে পরিণত করা যায়? আবৃত দশমিক জানো তো, পুনঃপণিক আমরা যেটা শিখে এসেছি, সবসময় কিসে প্রকাশিত করা যায়? না ভগ্নাংশে প্রকাশিত করা যায়। জানো নিশ্চয়ই। যেমন 0.3 মাথায় পুটকি থাকলে এটা কত হবে? 3/9 হয়ে যাবে। হবে না? হবে না? সেখান থেকে জিনিসগুলো আসবে, কিন্তু এইভাবে আবৃত দশমিক চলবে। নেক্সট, 7 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। 7 নম্বর প্রশ্নে কি বলেছে? কোন সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত দ্বারা প্রকাশ করা যায়? কোন সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত অর্থাৎ p/q আকারে প্রকাশ করা যায়? কোন সংখ্যাকে? না মূলত সংখ্যাকে প্রকাশ করা যায়। ক্লিয়ার? এখানে দেখো, অমূলত সংখ্যাকে কখনোই আমরা p/q অর্থাৎ দুটো সংখ্যার অনুপাতে প্রকাশ করতে পারবো না। যাদের প্রকাশ করা যাবে তারাকে মূলত সংখ্যা, যাদের যাবে না তারাকে বলবো আমরা অমূলত সংখ্যা। আর ভগ্নাংশ নিয়ে এখানে একটু ছোট্ট আলোচনা করি। ভগ্নাংশ 3 প্রকার হয়। এটা প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশের উপরে লব ছোট হয়, হর বড় হয়। ক্লিয়ার? এই 3-4 একটা এক্সাম্পল দিলাম, এটা প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশে লব বড় হয় কিন্তু হর হবে কি? ছোট ছোট হবে। আর মিশ্র ভগ্নাংশ যখন আমরা একটা ভগ্নাংশ হয় এক পূর্ণ, যেটা আমরা পূর্ণ আকারে বলি, এটা মিশ্র ভগ্নাংশ। কেমন? নেক্সট, 8 নম্বর প্রশ্ন চলে যাই। সকল মূলদ ও অমূলদ সংখ্যার সেট নিয়ে কি গঠিত হয়? না সকল মূলদ অমূলদ সংখ্যার সেট নিয়ে বাস্তব সংখ্যার সেট গঠিত হয়। অপশন এ ইজ দ্য রাইট আনসার। পরের প্রশ্নে চলে যায়। ত্রিভুজ রিলেটেড প্রশ্ন। ত্রিভুজের 3টি কোণ কোনটি সঠিক বলেছে? ত্রিভুজের 3টি কোণের কি হবে? কমপক্ষে 2টি কোণ সূক্ষ্মকোণ, 1টি কোণ স্থূল সূক্ষ্মকোণ, 1টি কোণ সমকোণ নাকি 1টি কোণ স্থূলকোণ?
কি হবে? প্রথমে দেখো, তোমরা যদিও জানো, আমি রিভাইজের জন্য একবার বলে দিচ্ছি, সূক্ষ্মকোণের মান সবসময় 90 ডিগ্রির থেকে কম হবে। এছাড়া লেস দেন 90 ডিগ্রি যদি হয় তখন সূক্ষ্মকোণ, ইকুয়ালস টু 90 ডিগ্রি হলে কি হবে? সমকোণ এবং 90 ডিগ্রি। আর যদি হয় গ্রেটার দেন 90 ডিগ্রি তখন সেটা হয়ে যাবে কিন্তু স্থূলকোণ। তো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো সেক্ষেত্রে রাইট আনসার হবে অপশান এ। কী হবে রাইট আনসার? অপশান এ, কমপক্ষে দুটি কোণ সূক্ষ্মকোণ হবেই মিনিমাম। নেক্সট 10 নম্বর প্রশ্ন চলে যায়। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আমরা কাকে বলি? সমকোণী ত্রিভুজ তাকেই বলি যার একটি কোণের মান সমকোণ। অর্থাৎ সঠিক উত্তর কী হবে? অপশান বি। একটা কোণের মান কী হবে? এই কোণটার মান 90 ডিগ্রি। একটা কোণের মান 90 ডিগ্রি হলেই তাকে আমরা বলবো কিন্তু সমকোণী ত্রিভুজ। নেক্সট, প্রত্যেক ত্রিভুজের কমপক্ষে একটি কোণ কী হবে? প্রত্যেক ত্রিভুজের কমপক্ষে একটি কোণ স্থূলকোণ, সূক্ষ্মকোণ, প্রবৃদ্ধকোণ নাকি সমকোণ? যে অপশানগুলো দেওয়া আছে এখানে তার মধ্যে থেকে সঠিক উত্তরটি হয়ে যাবে সূক্ষ্মকোণ। একটি কোণ সূক্ষ্মকোণ হবেই। ক্লিয়ার? তোমরা হয়তো বলবে যে তাহলে আগের কোশ্চেনে কেন বলা হলো যে দুটি কোণ সূক্ষ্মকোণ? মিনিমাম একটি সূক্ষ্মকোণ হতেই পারে, আবার দুটি কোণও সূক্ষ্মকোণ হতে পারে যদি স্থূলকোণী ত্রিভুজ হয়। নেক্সট, পরের প্রশ্নে চলে যাই। সরি, এটা প্রশ্ন নয়, এটা সূক্ষ্মকোণী ত্রিভুজ রিলেটেড প্রশ্ন। এরপর আমরা জ্যামিতিতে এন্ট্রি করলাম। এখানে মাঝে মাঝে আমাকে হয়তো ছবি আঁকতে হবে, ক্লাসটা লেংদি হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ক্লাসটা নিশ্চয়ই উপকার পাবে তোমরা। সূক্ষ্মকোণী ত্রিভুজের তিনটি কোণই হয় সূক্ষ্মকোণ। কোণ অনুসারে ত্রিভুজকে তিন ভাগে ভাগ করা হয়: সূক্ষ্মকোণী, স্থূলকোণী এবং সমকোণী। তো সূক্ষ্মকোণী ত্রিভুজের তিনটি কোণের মানেই সূক্ষ্মকোণ হবে, অর্থাৎ 90 ডিগ্রির থেকে কম। সূক্ষ্মকোণী ত্রিভুজের তিনটি বাহুই সমান হতে পারে। যদি সমান হয় তখন তাকে আমরা সমবাহু ত্রিভুজ বলবো। আর বাহু সমান হলে কোণগুলোও সমান হয়ে যায়, তখন কোণগুলো হবে 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের কোণ কত? 60 ডিগ্রি। প্রত্যেকটা কোণের মান 70 ডিগ্রি। এবার আসি, দেখো, সূক্ষ্মকোণী ত্রিভুজের তিনটি বাহুই সমান হতে পারে, যে কোনো দুটি বাহু সমান হতে পারে, বা তিনটি বাহুই অসমান হতে পারে। এখানে একটা তিনটিতে টাইপিং এক্সট্রা চলে এসেছে। তিনটি বাহুই অসমান হতে পারে। যদি তিনটি বাহু সমান হয় তাকে আমরা বলবো সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত হয়? 60 ডিগ্রি। যদি দুটি বাহু সমান হয় তখন তাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। সমদ্বিবাহু ত্রিভুজের যে দুটি বাহু সমান সেই সংলগ্ন কোণ দুটি সমান হয়। 14 নম্বর টপিকে চলে যায়। স্থূলকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী তো গেল, স্থূলকোণী ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ হতে হয়, এবং এই ধরনের ত্রিভুজের যে কোনো দুটি বাহু সমান হতে পারে, অর্থাৎ সেটা সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে, বা তিনটি বাহু অসমান হতে পারে, অর্থাৎ বিষমবাহু ত্রিভুজ হতে পারে। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়। এগুলো অনেক সময় স্ট্যাটিক জিকের মতো কোশ্চেন আকারেও দিতে পারে। এরপর আসছি সুষম বহুভুজ নিয়ে। তাহলে এই গেল ত্রিভুজ। তো এখানে ত্রিভুজের একটু ডিটেলসে আমি আলোচনা করি, কিছুগুলো উপপাদ্য রিলেটেড প্রশ্ন তোমাদের কাছে আমি ডিটেলসে আলোচনা করি। চলে যাই ফাঁকা জায়গাতে। ত্রিভুজের ক্ষেত্রে এই হচ্ছে ত্রিভুজ। এই ত্রিভুজের এই একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত যদি লম্ব টানা হয় তাহলে তাকে বলা হয় মধ্যমা। এবার প্রত্যেকটারই আমরা একটা করে মধ্যমা পাবো, এবং মধ্যমাগুলো যে বিন্দুতে টাচ করছে, এই যে বিন্দুটা, এই বিন্দুটাকে যদি আমরা জি বিন্দু বলা হয়, পার্টিকুলার এই মাঝের বিন্দুটাকে আমরা বলছি কি জি বিন্দু। তাহলে এই জি বিন্দুতে এসে মধ্যমা, এটা ধরে নাও আমরা এ বি সি, এটা ডি পয়েন্ট, এই মাঝের বিন্দুটাকে আমরা ধরছি ডি বিন্দু। ডি বিন্দুকে বলা হয় ত্রিভুজের ভার কেন্দ্র। এই ভার কেন্দ্রে এসে প্রত্যেকটা মধ্যমা 2:1 অনুপাতে বিভক্ত হয়। 2:1, মাঝেরটা তো জি, তাহলে 2:1 অর্থাৎ কী হবে না, এজি এটা গান আছে তো নাকি? এজি সমান কী হবে না, এজি সমান হবে 2/3 অফ এডি, টোটাল এডির 3 ভাগের 2 ভাগ। এবং যেটা জিডি আছে, জিডি ইকুয়ালস টু কী হবে না 1/3 অফ এডি। ক্লিয়ার? তাহলে এডির দৈর্ঘ্য যদি 3 সেন্টিমিটার হয় তাহলে এই পোর্শনটুকুর অংশ দৈর্ঘ্য হবে 2 সেন্টিমিটার, এবং এই পোর্শনটুকুর দৈর্ঘ্য হবে 1 সেন্টিমিটার। মনে থাকবে তো? এই গেল মধ্যমা। মধ্যমা কাকে বলে বুঝতে পারলে, ভার কেন্দ্র বুঝতে পারলে। ভার কেন্দ্রেতে কত অনুপাতে তারা বিভক্ত হয়? 2:1। উপরের ভাগটা 2 ভাগ, নিচের ভাগটা 1 ভাগ। সেম টু সেম এই যদি আমরা বি এর কথাটা বলি, এখানে যদি আমরা ই করে দিই তাহলে এই বিজি, এই পয়েন্টটা 2 ভাগ, এই পয়েন্টটা 1 ভাগ হবে। রিলেটেডভাবে এই পয়েন্টটা হবে 2 ভাগ, এই পয়েন্টটা হবে কত? 1 ভাগ হবে। মনে থাকবে জিনিসটা ক্লিয়ার? ত্রিভুজের মধ্যমা ভর কেন্দ্র ক্লিয়ার হয়ে গেছে তো? আরও একটা জিনিস নিয়ে তোমাদের কাছে আমি আলোচনা করি। এই হচ্ছে ত্রিভুজ হয়ে গেল। ত্রিভুজের এই প্রতিটি বাহুর মধ্যবিন্দু, ত্রিভুজ হয়ে গেল এ বি সি। এই বাহুর মধ্যবিন্দুগুলো যদি কানেক্ট করা হয়
সেই মধ্যবিন্দুর যদি নাম দিই আমরা ডি এবং ই, তাহলে এই ডিই এবং বিসি সমান্তরাল হবে। সমান্তরালের সাথে সাথে ডিই এর দৈর্ঘ্য বিসি এর অর্ধেক হবে, অর্থাৎ কি হবে, ডিই ইকুয়ালস টু 1/2 বিসি। বুঝতে পেরেছ? এখানে বিসি মানে অন্য কিছু মাইন্ড করবে না কিন্তু। তাহলে ডিইর দৈর্ঘ্য হবে বিসি এর অর্ধেক, অর্থাৎ বিসি যদি 6 সেন্টিমিটার হয় তাহলে ডিই এর মান কত হবে, 3 সেন্টিমিটার। বুঝতে পেরেছ? রিলেটিভভাবে প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দুকে যদি আমরা কানেক্ট করি এইভাবে যদি কানেক্ট করি, এখানে নাম দিই যদি এফ, তাহলে একটা ডিইএফ নতুন ত্রিভুজ পেলাম। তো সেক্ষেত্রে এই বাহুটার দৈর্ঘ্য হবে কত, এই এসি এর অর্ধেক, এই বাহুটার দৈর্ঘ্য কত হবে, এবি এর অর্ধেক। এইভাবে বাহুগুলোর অর্ধেক অর্ধেক হয়ে যায় সেটা। অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রে এখান থেকে রিলেটেড যদি কোনো কোশ্চেন আসে নিশ্চয়ই তার আনসার দিতে পারবে কি পারবে না। বুঝতে পেরেছো? ত্রিভুজের দুটো পয়েন্ট ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট ত্রিভুজের আরও একটি আমরা অংশে চলে যাই। ত্রিভুজের এটা হচ্ছে এ বি সি, কোনো একটা বাহুকে বর্ধিত করা হলো। বর্ধিত করলে এই কোণটাকে বলা হয় বহিস্থ কোণ। এবং বহিস্থ কোণের মান অর্থাৎ এর মানটা কি হবে না, এই যে এ কোণ আর বি কোণের সঙ্গে সমষ্টির সমান হবে। অর্থাৎ এ কোণের মান যদি এক্স এবং বি কোণের মান যদি ওয়াই হয়, তাহলে এ সি ডি অর্থাৎ পার্টিকুলারলি এই কোণের কথা বলা হচ্ছে, এটা হবে কি না এক্স প্লাস ওয়াই ডিগ্রি। মনে থাকবে জিনিসটা, ক্লিয়ার? বোঝা গেছে তো? আর ত্রিভুজের তিনটি কোণের মান সমষ্টি কত, 180 ডিগ্রি। তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। সেক্ষেত্রে যদি এই কোণটা, এটা তো একটা সরল কোণ, টোটালটা 180 ডিগ্রি হয়, তো এই কোণটা যদি এক্স আর ওয়াই হয় তাহলে এই কোণের মান কত হবে না 180 মাইনাস এক্স প্লাস ওয়াই। বোঝা গেল? ত্রিভুজ রিলেটেড যা কিছু কোয়ারিজ, যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট বক্সে জানাও, আমি যত সম্ভব তার আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। চলো এরপর আমরা ক্লাসে চলে যাই। ক্লাসে কী ছিল আমাদের, সুষম বহুভুজ নিয়ে আমরা আলোচনা করছিলাম। বহুভুজের প্রশ্নে কী বলা হয়েছে না, সুষম বহুভুজের প্রতিটি বাহু এবং প্রতিটি অন্তঃকোণ সমান হয়। এখন দেখো বহুভুজ যেমন আমরা যদি আঁকি, এটা একটা ষড়ভুজ হয়ে যাবে। যারা সায়েন্সের স্টুডেন্ট বুঝতে পারবে এটা বেঞ্জিন। তো ষড়ভুজে 6টা বাহু এবং সুষম বহুভুজ হলে তার অন্তঃকোণ 1 2 3 4 5 6, 6টা অন্তঃকোণ, প্রতিটি অন্তঃকোণের মান কী হয়, সমান হবে। নেক্সট একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দেওয়া আছে যে n সংখ্যক বাহু সমন্বিত সুষম বহুভুজের ক্ষেত্রে অন্তঃকোণগুলির যোগফল কত হবে না 2 সমকোণ বা 2 ইন্টু 90 ডিগ্রি। বুঝতে পেরেছ? যদি তোমাকে বলা হয় যে 5টি পঞ্চভুজ আছে, পঞ্চভুজের ক্ষেত্রে টোটাল অন্তঃকোণগুলির সমষ্টি কত হবে না 5, এই n এর মানটা 5 হবে, বাইরে হবে কত 2, আর 5 মাইনাস 2 গুণিত কত হবে 90 ডিগ্রি হয়ে যাবে নাকি? তখন টোটালটা কত হবে না 2 গুণিত 3, 5 আর মাইনাস 2 মানে তো 3, গুণিত কত হবে না 90 ডিগ্রি। টোটাল পাবো আমরা কত, 3 5 3 2 6, 6 9 54, 540 ডিগ্রি। ক্লিয়ার? বুঝতে পেরেছ? তো নেক্সট আমরা চলে যাই, এই অংশটা পোর্শনটা বুঝতে পেরেছি, অন্তঃকোণগুলির যোগফল। যতই বাহু হোক না কেন n এর বদলে বাহু সংখ্যা বসাবে, অন্তঃকোণগুলির যোগফল মান সমষ্টির মানটা বুঝতে পারবে। কেমন? পরের প্রশ্নে আমরা চলে যাই। পরের প্রশ্নে কি বলা হয়েছে দেখো, যে কোনো বহুভুজের ক্ষেত্রে বলা হয়েছে না, যে কোনো বহুভুজের ক্ষেত্রে প্রতিটি বাহুকে একই ক্রমে বাড়ালে যে বহিঃকোণগুলির সৃষ্টি হয় তাদের সমষ্টি 360 ডিগ্রি। অর্থাৎ একটা বহুভুজের ক্ষেত্রে তার যে বহিঃকোণগুলোর সমষ্টি হবে 360 ডিগ্রি। বহিঃকোণ জিনিসটা বুঝতে পেরেছো তো? এই একটা পঞ্চভুজ নিলাম, ঘরের মতো হয়ে গেল পঞ্চভুজ, হলো তো? কোনো একটা জিনিসকে বাড়ালাম, তাহলে এটা ছিল অন্তঃকোণ, এটা হয়ে গেল বহিঃকোণ। এবার প্রত্যেকটাকে যদি বৃদ্ধি করি এটা বহিঃকোণ হবে, এটাকে বৃদ্ধি করলে এই অংশটুকু বহিঃকোণ হবে, এটাকে বৃদ্ধি করলে এই অংশটুকু বহিঃকোণ হবে, এটাকে বৃদ্ধি করলে এই অংশটুকু বহিঃকোণ হবে, এইভাবে এটাকে বৃদ্ধি করলে এই অংশটুকু বহিঃকোণ হবে। বহিঃকোণগুলোর সমষ্টি হবে 360 ডিগ্রি বা 4 সমকোণ। ক্লিয়ার? এবং এখান থেকে এর বহু সংখ্যাও নির্ণয় করতে পারবো আমরা। না কোনো সুষম বহুভুজের যদি একটি বহিঃকোণের মান n ডিগ্রি, অর্থাৎ বহিঃকোণের মান যদি দেওয়া থাকে তাহলে বাহু সংখ্যা হবে কত না 360 ভাজিত n। এটাও যেহেতু ডিগ্রি থাকে তাই আমি দুটো ডিগ্রিকে অমিট করে দিয়েছি, 360 ভাজিত n বাহু সংখ্যা। মোস্ট ইম্পর্টেন্ট এটা প্রশ্ন আসেই যে বহিঃকোণের মান যদি হয় 60 ডিগ্রি, বহিঃকোণের মান 60 ডিগ্রি হলে বাহু সংখ্যা হবে কত, বাহু সংখ্যা হবে 360 ভাজিত 60, পেয়ে যাবো কটা আমরা 6টি, বাহু সংখ্যা 6টি হবে সেটা। ক্লিয়ার? বুঝতে পেরেছো? মানে 360 ডিগ্রি ডিভাইডেড বাই বহিঃকোণ, এটাই হচ্ছে সুষম বহুভুজের বাহু সংখ্যা। নেক্সট পরে চলে যাই আবার একটা 20 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণের মান কত হবে
না 360 ডিগ্রিকে বাহু সংখ্যা দিয়ে ভাগ করলেই পেয়ে যাব। যেমন এখানে বাহু সংখ্যা সমান কী ছিল 360/n ছিল। তো যদি আমাদের বাহু সংখ্যা বা বহিঃকোণ যদি বের করতে হয় তাহলে আমাদের এটাকে ইন্টারচেঞ্জ করে দেবো, অর্থাৎ তখন বহিঃকোণ সমান কী হবে 360 ভাজিত বাহু সংখ্যা, এক্স তো বাহু সংখ্যা, এবং এই বাহু সংখ্যা থেকে অন্তঃকোণের মানটা বের করতে পারবে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বা গুরুত্বপূর্ণ টপিক। এই ফর্মুলাটা মনে রাখো যে যদি বাহু সংখ্যা দেওয়া থাকে, এক্স হচ্ছে বাহু সংখ্যা, তাহলে প্রতিটি অন্তঃকোণের মান কত হবে না 2x - 4/x গুণিত 90 ডিগ্রি। অর্থাৎ যদি একটা ষড়ভুজের ক্ষেত্রে আমরা ভাবি তাহলে উপর হবে কত 2 × 6 - 4 ডিভাইডেড বাই 6, বাইরে কি হবে গুণিত 90 ডিগ্রি। বুঝতে পেরেছো জিনিসটা? এবার এখান থেকে দেখো 6 × 2 = 12, 12 থেকে 4 গেলে থাকে কত, 12 থেকে 4 গেলে থাকে 8, তাহলে 8 × 6 গুণিত 90 ডিগ্রি। ক্যালকুলেশন করলে বের করতে পারবে সহজেই যে 8 × 6, সরি একটু দাঁড়াও, যে 8 × 6 গুণিত 90 ডিগ্রি, এটা ষড়ভুজের বের করছিলাম। তো এখান থেকে 4, এখান থেকে 3, এখান থেকে আমরা পাবো কত 3 × 3 = 90, অর্থাৎ 4 × 3 = 120 ডিগ্রি। একটা ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের মান কত হবে 120 ডিগ্রি। ক্লিয়ার? আর অন্তঃকোণের সমষ্টিটা একটু আগে ফর্মুলা তোমাদের জানিয়ে দিয়েছি, বোঝা গেছে জিনিসটা? নেক্সট এরপর আমার সামান্তরিক নিয়ে কিছু অংশে চলে যায়, চতুর্ভুজের অংশে চলে যাই আমরা। কেমন? চতুর্ভুজের পয়েন্টগুলো দেখো কী বলা হয়েছে, যে 21 নম্বর পয়েন্ট দেখো, 21 নম্বর প্রশ্নের কথা, প্রতিটি সামান্তরিকের বিপরীত কোণগুলি এবং বাহুগুলি পরস্পর সমান হবে এবং সমান সাথে সাথে বাহুগুলি কিন্তু সমান্তরাল হবে। ওটা মনে রাখবে, বাহুগুলি সমান ও সমান্তরাল দুটিই হয়, এবং প্রতিটি কর্ণ সামান্তরিকের দুটি সর্বসম ত্রিভুজে ভাগ করে। পয়েন্টটিকে যদি আমরা ইলাবোরেট করি, ইলাবোরেট করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে একটা সামান্তরিক। এই হচ্ছে একটা সামান্তরিক, সামান্তরিকের নাম দিয়ে দিচ্ছি, কী নাম দিই আমরা, ABCD, ABCD, নট এনিবডি ক্যান ডান্স। ক্লিয়ার? ABCD। এখানে সামান্তরিকের বিপরীত বাহু দুটি কী হবে, AD এবং BC সমান হবে, DC এবং AB সমান হবে। বিপরীত কোণ বলতে এই B কোণের সঙ্গে D কোণ সমান হবে, A কোণের সঙ্গে কত হবে C কোণ সমান হবে। ত্রিভুজের যেমন ছিল একটা ফর্মুলা যে ত্রিভুজের 3টে কোণের মান ছিল সমষ্টি কত 180 ডিগ্রি। তো চতুর্ভুজের ক্ষেত্রে সেই মানটা দাঁড়াবে তোমার 360 ডিগ্রি, অর্থাৎ সমস্ত কোণগুলোর সমষ্টি হবে 360 ডিগ্রি, মনে থাকবে। এবং এখান থেকে আরও একটা টপিক তোমাদের চলে যায় যে এই সামান্তরিকের ক্ষেত্রে প্রতিটি কর্ণ ABCD সামান্তরিক, এর যে কর্ণ AC যদি কর্ণ বলি, AC কর্ণ এটাকে একটা সর্বসম ত্রিভুজে ভাগ করে দেবে এবং সেটা সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ হয়। অনেক সময় তোমার এই কোণের মান দেওয়া থাকবে, এই কোণের মান দেওয়া থাকবে। ক্লিয়ার? তোমাকে এই কোণের মানটা বের করতে হবে, এখানের মানটা কি করে বের করবে, এর মান যদি x হয়, এর মান যদি y হয়, তো এই D কোণের মান যদি y হয় তাহলে B কোণের মানও কত হবে y ডিগ্রি হবে। এরপর এই ACB, এই যে ত্রিভুজ ACB, এই ত্রিভুজটার কথা ভাববে, ত্রিভুজের 3টে কোণের মান কত 180 ডিগ্রি। 180 ডিগ্রি যদি করা হয় তাহলে 180 মাইনাস এই দুটোর কোণের যোগফল করলেই তুমি এই কোণের মানটা বুঝতে পারবে। জিনিসটা ক্লিয়ার? বের করতে পারবে তো? মনে থাকবে জিনিসটা? ব্যাস, তাহলে সামান্তরিক নিয়ে তোমাদের যা কিছু প্রশ্ন ছিল ক্লিয়ার হয়েছে। চলো আমরা ক্লাসে চলে যাই। ক্লাসের কথায় কি বলা হয়েছে এখানে, যে 22 নম্বর প্রশ্নে দেখো, 22 নম্বরে কি বলা হয়েছে না, কোনো সামান্তরিকের যদি কোণ সমকোণ হয়, যদি একটি কোণের কথা হবে এখানে, যদি একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি হয়, একটি সামান্তরিকের একটি কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায় তবে প্রতিটি কোণেই সমকোণ হবে এবং তখন সেটি একটি আয়তক্ষেত্র হবে। অর্থাৎ বলা যেতে পারে যে আয়তক্ষেত্র একটি সামান্তরিক। বুঝতে পেরেছো? 23 নম্বর প্রশ্নে চলে যায়, কোনো আয়তক্ষেত্রের যদি সন্নিহিত বাহুদ্বয় সমান তবে সেটার সব বাহুই সমান হবে। একটা আয়তক্ষেত্র যদি আমরা এভাবে মাপি, আয়তক্ষেত্রের মধ্যে দুটি সন্নিহিত বাহু অর্থাৎ এই বাহুটা এবং এই বাহুটা যদি সমান হয় তাহলে প্রতিটি বাহু সমান হবে এবং সেক্ষেত্রে সেটি কিসে পরিণত হবে, একটি বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের প্রতিটি বাহু সমান হয়তো আয়তক্ষেত্রে, তাহলে বর্গক্ষেত্রও এক প্রকার একটি আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রও একটি সামান্তরিক, মনে থাকবে। নেক্সট 24 নম্বর পয়েন্টে আমরা চলে যাই। 24 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে না, সব সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমানভাবে দুটি খণ্ডে ভাগ করে। সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমানভাবে দুটি খণ্ডে ভাগ করে। কীরকমভাবে ভাগ করবে দেখো, একটা ডিটেলস অ্যানালিসিস তোমাকে দিচ্ছি। এখান থেকে চলে যাই, দাঁড়াও একটু। হ্যাঁ, সামান্তরিকের কর্ণ, ছবিটা এখান থেকে আঁকি। এই হচ্ছে সামান্তরিকের এই কর্ণটা
এবং এই কর্ণটা পরস্পরকে কি করবে, সমান দুটি খণ্ডে ভাগ করবে। অর্থাৎ এখান থেকে এর যদি হয় 4 সেন্টিমিটার, তাহলে এটা 2, এটা 2, এটা যদি 6 হয় তখন এটা 2, এটা 2 হবে কিন্তু। ক্লিয়ার? তবে ন্যাচারালি একটি সামান্তরিকের কর্ণ দুটি সমান হয়। 25 নম্বর, বোঝা গেল জিনিসটা, যে সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমান দুটি খণ্ডে ভাগ করে। নেক্সট 25 নম্বর প্রশ্নে আমরা 25 নম্বর পয়েন্টে চলে যাই, যে কোনো চতুর্ভুজের প্রতিটি জোড়া বিপরীত বাহু একে অপরের সমান ও সমান্তরাল হলে সেটি একটি সামান্তরিক হবে। সামান্তরিকের ফর্মুলা তো আমরা জানি তো, বিপরীত কোণগুলো সমান হয়, বিপরীত বাহুগুলো সমান হয় এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়। নেক্সট, সামান্তরিকের প্রতি জোড়া বিপরীত কোণ সমান হবে, এটা আমরা জানি অলরেডি। কোনো চতুর্ভুজের কর্ণদ্বয় একে অপরকে সমদ্বিখণ্ডিত করলে সেটি হবে কি, সামান্তরিক। এগুলো দিয়েছি কি জন্য জানো, এগুলো অনেক সময় স্ট্যাটিক জিকের মতো কোশ্চেন চলে আসে, যে চতুর্ভুজের কর্ণদ্বয় সামান্তরিকের একে অপরকে সমদ্বিখণ্ডিত করে। নেক্সট, পরে আমরা চলে যাই 28 নম্বরে, যে এখানে দেখো ট্রাপিজিয়ামের কিছু অংশ বলা নেই, সেটা আমি ক্লাসের শেষে আলোচনা করছি। মোস্ট ইম্পর্টেন্ট হলো ম্যাথমেটিক্যাল প্রবলেম হিসাবে আসবে। বাইরের কোনো বিন্দু হতে যে কোনো একটি সরলরেখার উপর একের বেশি সমান সরলরেখা আঁকা যায় না। বাইরের একটা বিন্দু থেকে, যে এই বিন্দু থেকে এই বাহুর উপর সরলরেখা অনেকগুলো আঁকা যায় এই বাহুর উপর, কিন্তু একের বেশি সমান সরলরেখা কিন্তু একটাই আঁকা যাবে। কটা আঁকা যাবে, সেটা হবে এই বাহু, এইটার দৈর্ঘ্য এক ইউনিক, এই দৈর্ঘ্যটা কিন্তু আলাদা, সেটাও ইউনিক। অর্থাৎ একের বেশি সমান সরলরেখা আমরা আঁকতে পারি না। নেক্সট, যে সামান্তরিকের কর্ণ দুটি সমান হবে সেটি একটি আয়তক্ষেত্র হবে। এর আগে আমরা কি জেনেছি, যে কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে, কিন্তু যদি কর্ণ দুটি সমান হবে না কখনোই। সমান যদি হয়, আমি বলেছিলাম সমান হতেও পারে, যদি সমান হয়ে যায় তখন সেটাকে আমরা বলবো আয়তক্ষেত্র। ক্লিয়ার? মনে থাকবে। বা আয়তক্ষেত্রের পরে যদি বাহু দুটি সমান হয় সেটা বর্গক্ষেত্র হতে পারে, তবে সমান হলে সেটি আয়তক্ষেত্র হবেই, তবে সেটাকে বর্গক্ষেত্র বলা যাবে না। ক্লিয়ার? 30 নম্বর প্রশ্ন চলে যায়। 30 নম্বর প্রশ্ন থেকে ম্যাথামেটিক্যাল প্রবলেম আসে এবং এটা ক্লাস 10-এ তোমরা উপপাদ্য পেয়েছো। কীরকম দেখো, একই ভূমির উপর ও একই সরলরেখা, একই ভূমির উপর ও একই সরলরেখা যুগলের ভেতরে অবস্থানকারী সামান্তরিকগুলির ক্ষেত্রফল একে অপরের সমান হবে। এই একটা অংশ গেল, এই একটা গেল, এই একটা গেল, এটা একটা সামান্তরিক, এই বাইরের অংশটুকু বাদ দিলাম আমরা। এখানে সামান্তরিকে যে এ বি সি ডি সামান্তরিক, সেম টু সেমভাবে যদি এদিকে এখান থেকে আমরা একটা করি, তাহলে এই যে সামান্তরিক পাবো সি ডি এ, এখানে একটা ই নাম দিয়ে দিই। ক্লিয়ার? তাহলে কি হবে না, এই একই ভূমির উপর উপস্থিত আছে এবং একই সমান্তরাল যুগলের মধ্যে আছে, তাহলে এই যে এবিসিডি সামান্তরিকের যা ক্ষেত্রফল হবে, এই এ সি বা সি এ ই ডি এই সামান্তরিকের ক্ষেত্রফল একই হবে। বোঝা গেছে জিনিসটা? 31 নম্বর প্রশ্নে চলে যায়। ক্লিয়ার? বুঝতে পেরেছো না পারোনি? যদি না পেরে থাকো আমার কমেন্ট করো, আমি যেমন আবার কিন্তু বোঝাবার চেষ্টা করব। একটি সামান্তরিক এবং ত্রিভুজের কথা আমি দুটো পয়েন্ট তোমাদের একসাথে ডিটেলসে আলোচনা করছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই একটা বাহু গেল, এই একটা, এখান থেকে যেটা আমি তোমাদের বললাম সামান্তরিকের ক্ষেত্রে, চলে এসে যে দুটো সামান্তরিক এ বি সি ডি এবং এখানে একটা ই পয়েন্ট, অর্থাৎ এ এ সি ডি ই, এই দুটো সামান্তরিক, এই সামান্তরিক এবং তার সাথে এই সামান্তরিক, এদের কিন্তু ক্ষেত্রফল সমান হবে। তার সাথে আরও একটা জিনিস বলা হয়েছে, যে পরের পয়েন্টে, যে একই ভূমির উপর অবস্থিত এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, এই একটা সামান্তরিক হলো। তো সামান্তরিকের ক্ষেত্রে ভূমিটা আমরা নিচ্ছি এ বি, এখানে সি, এখানে ডি, এরপর এখান থেকে যদি একটা ত্রিভুজ করি আমরা, যে এ বি, এটার নাম দিলাম ই, তাহলে এই এ বি ই এই অংশটুকুর ক্ষেত্রফল কী হবে, টোটাল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক, অর্থাৎ ত্রিভুজ এ বি ই ইকুয়ালস টু কী হবে, হাফ অফ সামান্তরিক এ বি সি ডি। বোঝা হলো জিনিসটা? যেটা পরের পয়েন্টে তোমাদের বলেছি, ত্রিভুজ হলে তার ক্ষেত্রফলটা কী হবে, তার ক্ষেত্রফলটা কিন্তু সামান্তরিক ক্ষেত্রফলের অর্ধেক হবে। নেক্সট, একটি বৃত্ত রিলেটেড প্রশ্ন আছে, কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ, পরিধিস্থ কোণ, বৃত্তাংশ কোণ সব আমরা আলোচনা করব একটা জিনিসের মধ্যেই, এবং তারপর থেকে তোমাদের আমি জ্যামিতির কিছু পয়েন্ট বলবো। এই হলো বৃত্ত, হয়তো ছবিটা অনেকটা সার্কেলের মতো হয়নি, জিনিসটা জাস্ট বোঝার চেষ্টা করো। এবং কেন্দ্রস্থ কোণ বলতে বোঝা হবে এই কেন্দ্র ও হলো, এ হচ্ছে এ বি, তো এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। ক্লিয়ার? এই কেন্দ্রস্থ কোণ। পরিধিস্থ কোণ কী হবে, এখান থেকে যদি যাই আমরা, যেটা যাই যদি নাম দিই ডি, তাহলে এই কোণটা হবে কি, পরিধিস্থ কোণ, এবং পরিধিস্থ কোণ বলা হয়, এবং সেক্ষেত্রে বৃত্তাংশ কোণও বলা যেতে পারে। পরিধিস্থ কোণ বা বৃত্তাংশ কোণ বা বৃত্তস্থ কোণ
তবে পরিদৃষ্ট কোণ বৃত্তাংশ কোণ সময় বিশেষে আলাদা হতে পারে, সেটা প্রশ্নের উপর ডিপেন্ড করবে কিন্তু। কেমন? তা এই যে এখান থেকে ফর্মুলা কি না, পরিদৃষ্ট কোণের মান কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়। কেন্দ্রস্থ কোণের মান যদি হয় 100 ডিগ্রি, তাহলে পরিদৃষ্ট কোণের মান কত হবে? 50 ডিগ্রি। মনে থাকবে। নেক্সট আরও একটা জিনিস অংশে চলে যাই আমরা। আমাদের পরের টপিক দেখো কি আছে। পরের টপিক এখান থেকে বৃত্তাংশ কোণ বা বৃত্তস্থ কোণ। এই হচ্ছে বৃত্ত, এই হচ্ছে কেন্দ্র, এই একটা পয়েন্ট। এখান থেকে এটা যদি এটা নাম দিই এ বি সি, তাহলে এ বি সি হলো বৃত্তাংশ কোণ। আবার এই কোণটা, সরি এটা বাইরে বেরিয়ে গেল, এখান থেকে একটা পয়েন্ট যদি করি এ বি ডি, এটাও একটা বৃত্তাংশ কোণ। ক্লিয়ার? মনে থাকবে তো? আবার ওগুলোকে পরিদৃষ্ট কোণ নিয়ে রিলেটেড কোশ্চেন তোমাদের ক্লিয়ার হয়েছে। এরপর আসছি অর্ধবৃত্তস্থ কোণে। অর্ধবৃত্তস্থ কোণটা কী জিনিস? এটা বৃত্তের মতো, অনেকটা ডিমের মতো হয়ে গেলো, বৃত্ত হলো না, সরি, ভেবে নাও বৃত্তের মতো একটু। এবং এটা কেন্দ্র, কেন্দ্র বরাবর গেল, এই কেন্দ্র থেকে এই পয়েন্ট পর্যন্ত যদি যায়, তবে এটা হবে কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ। আর অর্ধবৃত্তস্থ কোণ সবসময় 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি হবে কিন্তু। অর্ধবৃত্তস্থ কোণের মান কত হয়? 90 ডিগ্রি। পরিদৃষ্ট কোণ ক্লিয়ার হয়েছে। এরপর চলে যাও আরও বৃত্ত রিলেটেড কিছু অংশে। কি বলা হয়েছে দেখো 36 নম্বর প্রশ্নে। 36 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি নির্দিষ্ট বৃত্তের উপর একই বৃত্তচাপের উপর অবস্থানকারী কেন্দ্রস্থ কোণ পরিদৃষ্ট কোণের দ্বিগুণ হবে, যেটা বললাম। পরিদৃষ্ট কোণের দ্বিগুণ হবে কেন্দ্রস্থ কোণ, বা কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে পরিদৃষ্ট কোণ। যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে আঁকা বৃত্ত সবসময় সমকোণী বিন্দু দিয়ে অতিক্রম করবে। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো একে অপরের সম্পূরক হবে। বৃত্তস্থ চতুর্ভুজের এই পয়েন্টে একটু আলোচনা করার দরকার আছে ডিটেলসে, যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি একে অপরের সম্পূরক হবে। চলে আসি দেখো, এই হচ্ছে একটা বৃত্ত, এর মধ্যে যদি আমরা একটা চতুর্ভুজ যদি আঁকি, তাহলে এই চতুর্ভুজের বিপরীত কোণগুলো একে অপরের সম্পূরক হবে। জিনিসটা বুঝতে পেরেছো? দেখো বলা হয়েছে, দেখো এবার পয়েন্টটি পড়ে দেখো না, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি একে অপরের সম্পূরক হবে। বিপরীত কোণ বলতে কোনটা হবে? বিপরীত কোণ বলতে হবে, দেখো এই কোণ তার সাথে এই কোণ, এই হলো সম্পূরক কোণ। সম্পূরক কোণ কাকে বলি আমরা? যখন উভয় মিলে 180 ডিগ্রি হয়। অর্থাৎ এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু হবে কি 180 ডিগ্রি। মান বের করতে পারবে। এই কোণটা সিমিলারিটি, এই কোণটা মিলেও হবে কত? 180 ডিগ্রি। কখনোই সব কোণগুলো মিলে 180 ডিগ্রি হবে না, সব কোণগুলো মিলে 360 ডিগ্রি হবে। মনে থাকবে, জিনিসটা বুঝতে পেরেছো? নেক্সট এটা আবার স্পর্শক নিয়ে চলে যায়। স্পর্শক রিলেটেড কিছু প্রশ্ন দেখো এখানে। বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং উক্ত স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ একে অপরের সাথে লম্বভাবে অবস্থান করবে। একটি স্পর্শক এবং ব্যাসার্ধ লম্বভাবে অবস্থান করবে। অপশানটি কিন্তু চলে যায়, এই একটি বৃত্ত, এই একটা বিন্দুতে স্পর্শক চলে গেল, এখান থেকে যদি আমরা মাপি তো এটা হবে কি লম্ব। ছবিটা একটু অসংলগ্ন হচ্ছে, হয়তো তোমরা বুঝতে পারছো না যে বৃত্তের মতো দেখাচ্ছে না, একটা আলাদা অসম আকৃতি দেখাচ্ছে, কিন্তু ইমাজিন করো বৃত্তের মতো। এবং এটা হবে লম্ব, অর্থাৎ এই কোণের মানটা কত হবে? 90 ডিগ্রি হবে। কিন্তু সেক্ষেত্রে এর মান, এই যে স্পর্শক আছে এর মান এখান থেকে একটা সমকোণী ত্রিভুজের যে পিথাগোরাসের সূত্র আছে সেখান থেকে তোমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে। নেক্সট পরের আমরা চলে যাই 40 নম্বর প্রশ্ন চলে যাই, যে বৃত্তের উপরে অবস্থানকারী কোনো বিন্দুতে মাত্র একটি স্পর্শকে আঁকা যায়। অর্থাৎ বৃত্তের উপর কোনো বিন্দুতে কেবলমাত্র একটি স্পর্শক আমরা আঁকতে পারবো। এরপর চলে আসছি দেখো সরল সাধারণ স্পর্শক বা সাধারণ স্পর্শক কাকে বলবো আমরা? না, দুটি বৃত্তের প্রতিটিকেই যদি একটি সরলরেখা স্পর্শ করে, তবে উক্ত সরলরেখাটিকে দুটি বৃত্তের সাধারণ স্পর্শক বলা হয়। আমি ছবি এঁকে বোঝাচ্ছি, তার আগে আরও একটা পয়েন্ট আছে, সেটা বুঝে নাও একটু মন দিয়ে। কি বলেছে? যে সাধারণ স্পর্শকের একই দিকে দুটি বৃত্ত অবস্থিত থাকে, সাধারণ স্পর্শের একদিকে যদি দুটি বৃত্ত অবস্থিত থাকে তাকে আমরা বলবো সরল সাধারণ স্পর্শক। আর দুটি দিকে বা বিপরীত দিকে থাকলে তাকে আমরা কি বলবো? তির্যক সাধারণ স্পর্শক। অর্থাৎ এই একটি বৃত্ত এবং এই একটি বৃত্ত একদিকেই আছে, তাহলে এডি হচ্ছে কি আমাদের এবি হচ্ছে একটা সরল সাধারণ স্পর্শক। ক্লিয়ার? এবং যদি তোমার ছবিটা হতো এই রকম, যে এই একটা বৃত্ত এবং এই একটা বৃত্ত, সাধারণ স্পর্শক চলে যেত এইভাবে, তখন এটা বিপরীত দিকে আছে, সেক্ষেত্রে আমরা এবিটাকে বলবো কি ত্রিযক সাধারণ স্পর্শক। জিনিসটা ক্লিয়ার? বুঝতে পেরেছো? পরের টপিক কি, যদি দুটি বৃত্ত অন্তঃস্পর্শ করে তবে কেন্দ্রদ্বয়ের দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের বিয়োগফলের সমান হবে। এই অন্তঃস্পর্শ এবং বহিঃস্পর্শের ব্যাপারে ডিটেলস টপিকে আসি। এই একটি বৃত্ত
এবং যদি তারা আগে বহিঃস্পর্শের কথাটা আসি, এইভাবে যদি বহিঃস্পর্শ করে, টাচ করে, পরস্পরকে টাচ করে, তাহলে এই যে কেন্দ্রগুলো থাকবে, এই কেন্দ্রর মধ্যে যে দূরত্ব সেটা কী হবে, এটা এর ব্যাসার্ধ, এর ব্যাসার্ধ, অর্থাৎ এর ব্যাসার্ধ যদি এক্স হয়, এর ব্যাসার্ধ ওয়াই হয়, তাহলে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা আমাদের কত হবে বলো তো? ডিস্টেন্সটা হবে এক্স প্লাস ওয়াই। এটা কার ক্ষেত্রে? এটা বহিঃস্পর্শের ক্ষেত্রে। এরপর চলে যায় অন্তঃস্পর্শ। অন্তঃস্পর্শ জিনিসটা কীরকম হবে না, এর কেন্দ্রের মধ্য দিয়ে যাবে, জিনিসটা হবে এই রকমভাবে, ক্লিয়ার? সেক্ষেত্রে এর কেন্দ্র এদের মধ্যে যে দূরত্ব সেটা হবে কি, এর মধ্যে দূরত্ব হবে তখন বিয়োগফল হবে। অন্তঃস্পর্শ করলে যদি একজনের এক্স হয় অপরজনের ওয়াই হয়, তাহলে অন্তঃস্পর্শের মধ্যে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা আমাদের বের হবে কত না এক্স মাইনাস ওয়াই। জিনিসটা ক্লিয়ার বুঝতে পেরেছো? অন্তঃস্পর্শ, বহিঃস্পর্শ। এরপর দেখো আসছি একটা বর্গক্ষেত্রের ব্যাপারে, যে কোনো বর্গক্ষেত্রের কর্ণের উপর আঁকা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের মূল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ হবে। জিনিসটা বুঝতে অসুবিধা হলো না? একটি বর্গক্ষেত্র হয়ে গেল, এটা একটা বর্গক্ষেত্র, এর যে ক্ষেত্রফল হবে, তো এর ক্ষেত্রফল আমরা ধরে নিচ্ছি কত, এর ক্ষেত্রফল ধরছি আমরা এ। এবার এর একটা কর্ণ, এই কর্ণের উপর যদি একটা বর্গক্ষেত্র আঁকা যায়, তবে এই যে বর্গক্ষেত্রটা হবে পরে যেটা হলো, তার ক্ষেত্রফল কত হবে না 2a, ডবল হবে, মূল বর্গক্ষেত্রের ডবল হবে। জিনিসটা ক্লিয়ার বুঝতে পেরেছো? সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সমকোণ বোঝা গেছে। পূরক কোণ কাকে বলবো আমরা না, দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে তাকে বলবো পূরক কোণ। আর সম্পূরক কোণ আমরা কাকে বলবো, দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তখন তাকে আমরা বলবো সম্পূরক কোণ। বোঝা গেল? নেক্সট, প্রবৃদ্ধ কোণ আমরা কাকে বলবো না, প্রবৃদ্ধ কোণ বলবো যদি কোনো কোণের মান দুই সমকোণের থেকে বড় হয়, অর্থাৎ সেটা 90 ডিগ্রি থেকে বড় হবে কিন্তু 360 ডিগ্রি থেকে কম হবে, অর্থাৎ 90 ডিগ্রি এবং 360 ডিগ্রির ভিতরেই সেটা অবস্থান করবে তার মান, তাকে আমরা বলবো কি প্রবৃদ্ধ কোণ। অর্থাৎ এই হিসাবে বলতে পারো যে একটি স্থূলকোণ কিন্তু, সরি আমার প্রিন্টে বলতে একটু ভুল হলো, দুই সমকোণ মানে 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে যদি থাকে তাহলে তাকে প্রবৃদ্ধ কোণ বলবো। স্থূলকোণ হচ্ছে 90 ডিগ্রির থেকে বড়। আবার দেখো সব কোণগুলো একসাথে বলছি, যদি লেস দেন 90 ডিগ্রি হয় অর্থাৎ 90 ডিগ্রি থেকে কম হয় তখন সেটা হবে সূক্ষ্মকোণ। গ্রেটার দেন 90 ডিগ্রি হয় তখন তাকে বলবো আমরা স্থূলকোণ। ইকুয়ালস টু 90 ডিগ্রি হয় তখন তাকে বলবো আমরা সমকোণ। আর যদি ইকুয়ালস টু 180 ডিগ্রি হয় তখন তাকে বলবো সরল কোণ। আবার 180 থেকে বেশি কিন্তু 360 ডিগ্রির থেকে কম, অর্থাৎ 180 টু 360 এর মধ্যে যদি অবস্থান করে তখন তাকে আমরা বলবো প্রবৃদ্ধ কোণ। এরপর আসছি বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ বলার আগে পড়ে নিই, তারপর একটা স্বীকারোক্তি আছে আমার, একটু ক্ষমা করে দিও আমাকে, কী কারণে সেটাও বলছি। বিপ্রতীপ কোণ যদি এভাবে ইন্টারসেক্ট যদি করে তাহলে এই কোণটা এবং এই কোণটাকে পরস্পরের বলা হবে বিপ্রতীপ কোণ, এবং এদের মানগুলো সমান হবে, অর্থাৎ এটা যদি এক্স হয় এটাও এক্স হবে। এই প্রশ্নে আগের ক্লাসে দেখবে 29 নম্বর প্রশ্নে আমি বলেছিলাম যে একটি স্থূল কোণের বিপ্রতীপ কোণের মান কী হবে, আমি আনসার বলেছিলাম প্রবৃদ্ধ কোণ। এক্সট্রিমলি সরি, তারা ওটা ভুল হয়েছিল আমার, আর মানুষ মাত্রই তো ভুল হয়ে বুঝতে পারছো। সেক্ষেত্রে স্থূলকোণ যদি হয় তার বিপ্রতীপ কোণের মানও হবে কিন্তু স্থূলকোণ। ক্লিয়ার? বাকি সব কিছুই ঠিক ছিল। তাহলে বিপ্রতীপ কোণ পরস্পর সমান হবে, সূক্ষ্মকোণ হলে সূক্ষ্মকোণ হবে, স্থূলকোণ হলে স্থূলকোণ হবে। আর যদি তো সেটা যদি হয় তোমার কি নাম মানে সমকোণ, তাহলে সেটাও সমকোণই হবে কিন্তু। তাহলে বিপ্রতীপ কোণ বোঝা গেল। নেক্সট, পরে আমরা চলে যাই ভেদক, অনুরূপ এবং একান্তর কোণ। ভেদক, অনুরূপ আর একান্তর কোণ, এই তিনটি জিনিস একসঙ্গে বুঝতে হবে। এই হচ্ছে দুটো সমান্তরাল সরলরেখা ইন্টারসেক্ট করলো, তাহলে এই এবি আর সিডি, আর এটার নাম দিচ্ছি আমরা ইএফ। তাহলে এবিসিডি সমান্তরাল, তো ইএফ হচ্ছে কি বলো তো, ইএফ হচ্ছে ভেদক। তাহলে ভেদক বোঝা গেল। এরপর অনুরূপ কোণের প্রশ্নে আমরা আসি, কিন্তু অনুরূপ কোণের আগে তোমাকে বোঝাতে হবে আগে একান্তর কোণ। একান্তর কোণ বুঝতে পারলে তবেই তুমি অনুরূপ কোণ বুঝতে পারবে। একান্তর কি হবে, এই কোণটার সাথে এই কোণটা, এরা হবে কিন্তু একান্তর কোণ। ক্লিয়ার? এবং এরা পরস্পর সমান হয়। এর মান যদি এক্স হয় এর মানও হবে কিন্তু এক্স। একান্তর কোণের মান এক্স সমান হবে, একান্তর কোণ পরস্পর সমান, এক্স হলে এক্স হবে, ওয়াই হলে ওয়াই, যা হবে। একান্তর কোণ বলা হয় কাকে, সেটা বুঝতে পারলে। এবং এদেরকে আমরা কি করে, আই থিঙ্ক তোমাকে যেটা বুঝতে পারছো যে এর মানগুলো যদি বের করতে বলে সেটা সমান সমান মান হবে। নেক্সট, এরপরে আমরা চলে যাই, এরপর আসি দেখো অনুরূপ কোণ। অনুরূপ কি কোণ হবে, এই কোণের সাথে এই কোণ হবে অনুরূপ। সিমিলারিটি, এই কোণের সাথে এই কোণ হবে অনুরূপ। এই ভিতরের এই কোণটা, এই কোণ সাথে হবে এই কোণ অনুরূপ, এবং এর সাথে হবে এই কোণ অনুরূপ। জিনিসটা ক্লিয়ার বুঝতে পেরেছ? অনুরূপ কোণ আর একান্তর কোণ বোঝা গেছে? বোঝা গেছে তো? তাহলে একান্তর কোণ, অনুরূপ কোণ আর একান্তর কোণ বোঝা গেল। অনুরূপ কোণগুলো পরস্পর সমান হবে, একান্তর কোণও পরস্পর সমান হবে। ক্লিয়ার? নেক্সট,
আমাদের দুটো প্রশ্ন আছে, এই দুটি প্রশ্ন এটা এটা এগুলো কিন্তু রিলেটেড তোমার কি বলবো এটাকে, মানে স্ট্যাটিক জিকের মতো আসে যে 1 কিলোগ্রাম সমান কত পাউন্ড হয়, না 1 কিলোগ্রাম সমান হবে তোমার 2.2 পাউন্ড। ক্লিয়ার? নেক্সট পরের প্রশ্নে আমরা চলে যাই, গৌণ তথ্যের নির্ভরযোগ্যতা। গৌণ তথ্যের নির্ভরযোগ্যতা কীরকম হয়, না গৌণ তথ্যের নির্ভরযোগ্যতা কিন্তু অনেক কম। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরে আমরা প্রশ্নে চলে যাই, সারণীভুক্ত তথ্যসমূহকে লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করার উদ্দেশ্য কী। এটা সারণীভুক্ত তথ্য, অর্থাৎ এগুলো রাশিবিজ্ঞান থেকে নেওয়া হয়েছে। লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করার উদ্দেশ্য কী, না সেগুলো লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করলে সহজবোধ্য এবং চিত্তাকর্ষক হয়। পরের প্রশ্ন চলে যাই, কোন ভাষায় ভারতীয় মুদ্রাকে টকা বলা হয়, না কোন ভাষায় ভারতীয় মুদ্রাকে টকা বলা হয়, না অসমীয় ভাষায় ভারতীয় মুদ্রাকে টকা বলা হয়। ক্লিয়ার? রাইট আনসার অপশন ডি। এই ছিল আজকের ক্লাস, কেমন হলো জানিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চলো আমাদের এইচটিতে চলে যাই। দুটি সংখ্যার লসাগু তাদের গুণফলের সমান হলে গসাগু হবে 1। তাই রাইট আনসার কী হবে? অপশন সি। যারা আনসার দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কিপ হাসলিং, কিপ হার্ড ওয়ার্কিং। থ্যাংক ইউ, বাই বাই, ভালো থেকো, অল দ্য বেস্ট।